এই কাগজে একটা সই করে দাও। কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। বাসরাতের ডিভোর্স পেপার কেন? তোমাদের মতো ছেলেদের বিশ্বাস নেই কেন একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করেছো? সব আমার বাবার সম্পত্তির জন্য। বাসরাত, তবে এটা আমার প্রথম বাসরাত নয়। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বাসরাত, তবে এটা আমার প্রথম বাসরাত নয়। নিজের প্রথম স্ত্রীকে বাঁচাতে এই বিয়েটা করা। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর বাসঘরে ঢুকতে দেখলাম সদ্য বিয়ে করা বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি পাশে বসতেই চিৎকার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। কিছু বোঝার আগে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, বুকের উপর চড়ে বসলো। এই ম্যাডাম, কি করছেন? বালিশের নিচ থেকে সেটা বের করে গলায় ধরে বলল। আমাকে একদম চুবে না, চুলে খুন করে ফেলবো। ম্যাডাম প্লিজ ছুরিটা সরান গলা থেকে। এই কাগজে একটা সই করে দাও, তারপর সরাচ্ছি। কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। বাসরাতের ডিভোর্স পেপার কেন? ডিভোর্স পেপার কেন বুঝো না? একটা সাইন করে দাও, সব বুঝতে পারবে। নয়তো গলায় ছুরি চালিয়ে দিব। খানিকটা ব্যবস্থা খেয়ে বললাম, বিয়ের রাতে নতুন বউ কখনো ডিভোর্স নেওয়ার জন্য এমন করে? তোমাদের মতো ছেলেদের বিশ্বাস নেই। বাবার মাথাটা তো খেয়েছো। আমি মনে হয় কিছু বুঝি না। সব কিছু যেন কেন একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করেছো। সব আমার বাবার সম্পত্তির জন্য। তাই পরে যেন সম্পত্তিতে ভাগ বসাতে না পারো, সেজন্য ডিভোর্স পেপারে সাইন করে নিচ্ছি। আমার বেবিটা হয়ে গেলে আমি সাইন করে দিলেই সব শেষ। তোর মতো গরিবদের আমার খুব ভালো করে চেনা আছে। আমি আর এমন কিছু বললাম না, মুচকে সে কাগজটা একটা সাইন করে দিলাম। জীবনে অদ্ভুত লাগছে, অনেকটা নদীর মতো। নদী যেমন ক্ষণে ক্ষণে তার গতিপথ বদলায়, তেমনি আমার জীবনও গতিপথ পাল্টাচ্ছে। কি হলো? ওভাবে তাকিয়ে আছিস কেন? একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। মনে রাখবি, আমি অন্তঃসত্ত্বা। আমার হৃদয়ের সবটা জুড়ে মেঘের বসবাস। আমি শুধু বিয়েটা করেছি বাবার জন্য। পারিনি বাবার কান্না ভেজা অনুরোধ অগ্রাহ্য করতে। আর তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই আমার বাবার টাকার জন্য শুধু আমাকে বিয়ে করেছেন। আমি মন থেকে কোনোদিন তোকে স্বামী বলে মেনে নিতে পারবো না। ম্যাডাম, স্বামিত্ব ফলানোর কোনো ইচ্ছা আমারও নেই, আপনি ঘুমান। আর তুই? আমি ম্যাডামকে কিছু না বলে একটা বালিশ নিয়ে সবাইকে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। 2 দিন আগে কথাগুলো মনে পড়ছে। বিয়েবাড়িটা নীল বাতিতে খুব সুন্দর করে সাজানো। একটু পর বর আসবে। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত। আত্মীয়স্বজন বন্ধু বান্ধব তার পাশে বসে আছে। মেয়েটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ একটা কালবৈশাখী ঝড় এসে সব উলটপালট করে দিয়ে যায়। কাজে সে গেছে এমন সময় খবর আসলো বরযাত্রী সহ সব বর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অদিতিরা কথাটা শুনে মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার অদিতির কিছু টেস্ট করে রিপোর্টগুলো দেখে বলে, মিস্টার আশরাফ মিষ্টি খান, আপনার মেয়ে মা তো ছেড়েছে। মিস্টার আশরাফ এমন কথা শুনে ভাবতেও পারেনি। এদিকে বিয়ের রাতে মেয়েটার হবু বর্ষ পুরো একটা পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তার মাঝে অদিতিও অন্তঃসত্ত্বা। তার মেয়ে এমন একটা জঘন্য কাজ করবে সে কখনো কল্পনাও করেনি। এদিকে হাসপাতাল থেকে অদিতির প্রেগনেন্টের কথা ছড়িয়ে পড়ে। আরিফ সাহেব রাতেই অদিতির হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। বিয়েবাড়িতে যেন এক মৃত্যুপুরী হয়ে যায়। আরিফ সাহেব অদিতির রুমে গিয়ে বলে, মারে তোর কিছু কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। মারে, তোকে জন্ম দেওয়ার সময় তোর মা মারা যায়, তোর কষ্ট হবে ভেবে আর বাকি জীবনে সংসার পাতেনি। তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দেয়নি। অভাব অনটন তোকে ছুতে পারেনি। যখন যা চেয়েছিস তাই পেয়েছিস। তুই বললি মেয়েকে ভালোবাসিস, তোর কথা মতো সবটা মেনে নিয়ে বিয়ের প্রস্তাব করলাম। কিন্তু আল্লাহর কি খেলা, কি থেকে কি হয়ে গেল। এদিকে হসপিটাল ডক্টর যা বললো তা আমি মেনে নিতে পারছি না। লোক জানাজানি হলে গলায় দড়ি দিয়ে ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাবা প্লিজ, এমন বলো না। আমি সত্যিই ভুল করেছি বাবা। কিন্তু মেঘ আমাকে সত্যি অনেক ভালোবাসতো বাবা। মারে, তোকে একটা কথা বলি, রাখবি? হ্যাঁ বাবা, বলো। মারে, তুই তো জানিস তুই অবিবাহিত, আর অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হওয়াকে সমাজ ভালো চোখে দেখে না। আমি বলি কি তুই অ্যাবর্শন করায়নি। অদিতিরা অ্যাবর্শনের কথা শুনে শিউরে উঠে বলে, বাবা আমি পারবো না মেঘের স্মৃতিচিহ্নতা মুছে দিতে।
আমি যে সত্যি মেঘকে ভালোবাসি। আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না বাবা। এই বলে অদ্বিতীয়া তার বাবার পায়ে ধরে কান্না করতে থাকে। মায়ের সন্তানের পিতা কি পরিচয় দিবি? সবাই বলবে অবৈধ সন্তান। তার চেয়ে বরং অ্যাবর্শন করাই নে। বাবা, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও অ্যাবর্শনের কথা বলো না। পারবো না মা হয়ে অনাগত সন্তানকে হত্যা করতে। দোষ আমি আর মেঘ করেছিলাম, কিন্তু তার পরিণাম কেন আমার গর্ভের সন্তান ভোগ করবে? অদিতিয়া, তোর বেবি নষ্ট না করলে আমি সুইসাইড করব। তাছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন মানুষ বলবে ওই যে দেখ আরিফ সাহেবের মেয়ে বিয়ে ছাড়াই মা হয়েছে, প্লিজ মা, আমি তোর কাছে আমার মান সম্মান ভিক্ষা চাইছি, তুই অ্যাবর্শনটা করিয়ে নে। অদিতিয়া তার বাবার দু পা জাপটে ধরে বলল, বাবা, তুমি আমার সন্তানটার প্রাণ ভিক্ষা দাও। আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না। এছাড়া তুমি যা বলবে তাই করব। আরিফ সাহেব কিছু একটা ভেবে বললেন, মারে তুই আরেকটা বিয়ে কর, তাহলে হয়তো বেবিটা বেঁচে যাবে। বাবা, আমাকে এই অবস্থায় কে বিয়ে করবে? তোর যেসব চিন্তা করতে হবে না, আমার কাছে আমাদের অফিসের একটা ছেলে খুব ভালো লাগে, আমি ওর সাথে কথা বলে দেখছি। অদিতি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরের দিন রাজকে তার ডেকে পাঠায়। স্যার কিছু বলবেন আমায়? আচ্ছা রাজ, তুমি কতদিন হলো অফিসে জয়েন করছো? স্যার 2 মাস হলো। আচ্ছা, এরই মাঝে তুমি লঞ্চে আবেদন করছো, তাও 5 লাখ টাকার। তুমি তো জানো 2 বছর চাকরি বয়স ছাড়া কর্মীকে লোন দেওয়া হয় না। স্যার টাকাটা আমার খুব দরকার ছিল, আমি আপনাকে কথা দিচ্ছি লোনের টাকা শোধ না করে আমি আপনার অফিস ছেড়ে কোথাও যাব না। কাঁদো কাঁদো কণ্ঠে রাজ কথাগুলো বলল। আচ্ছা, আমি তোমাকে লোন না দিয়ে তার থেকে বেশি টাকা দিব, তবে শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করতে হবে। রাজ কথা শুনে শিউরে উঠল, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিয়ে? স্যার কি বলেন? সরি স্যার, পারবো না, এছাড়া আমি বিবাহিত। হুম, রাজ আমি সব জানি। তোমার স্ত্রী আর তার গর্ভের সন্তানকে বাঁচাতে লোন চেয়েছিলে। দেখো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করে, তাহলে তোমার স্ত্রীর চিকিৎসার সব দায়িত্ব আমার। এখন ভেবে দেখো তোমার স্ত্রীকে বাঁচাতে বিয়ে করবে কিনা। আর একটা কথা, আমার মেয়ের গর্ভবতী, তার বেবি হওয়ার পর পারিবারিকভাবে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। বলো আমার চুক্তিতে রাজি কিনা। আর হ্যাঁ, ভেবো না তোমার এ বিষয়ে আমি কিছু জানি না। আমি কাল হসপিটাল ডাক্তারের কাছ থেকে তোমার কথোপকথন শুনেছি। রাজ আর কিছু বললো না, চেয়ার ছেড়ে ওঠার আগেই বলল, স্যার আমি রাজি। তাহলে কালকেই বিয়ে, কেমন? আচ্ছা স্যার, আমি এখন আসি। রাজ অফিস থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে দেখে কথা ঘুমিয়ে আছে। রাজকে কথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে তাই কথা ঘুম ভেঙে যায়। কথা চোখ খুলে বলে, জীবন, আমায় একটু বুকে নিবে? রাজ কথাকে বুকে টেনে নেয়, চোখের উপরে থেকে চুলগুলো সরিয়ে ললাটে চুমু এঁকে দেয়। কথা রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ বুঝতে পারছে কথা কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? কথার কান্না আরো বেড়ে যায়। প্লিজ তুমি কান্না থামাও, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। রাজ, আমাকে কখনো ছেড়ে যেও না। প্রয়োজন হলে নিজে হাতে আমাকে মেরে ফেলো, তবুও আমাকে ছেড়ে যেও না। আজ যখন ঘুমাচ্ছিলাম তখন বাজে স্বপ্ন দেখেছি তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করছো। জানো, স্বপ্নটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বলো, আমার মাথা ছুঁয়ে কসম করো আমাকে ছেড়ে যাবে না। আমি তো বাঁচবো না। আমি সব বুঝি, মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো, চোখ অন্ধকার হয়ে আসে। বিলিভ করো, মরে যাব বলে ভয় পাই না, ভয় পাই তোমাকে হারিয়ে ফেলবো বলে। কথা প্লিজ, বাজে কথা বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রাজ, আমার খুব কষ্ট হচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরো না আমার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাজ কথাকে শক্ত করে জড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। ডাক্তার সে কথাকে দেখে বলল, কথা সেন্সলেস হয়ে গেছে। ও আচ্ছা ডাক্তার, আমার স্ত্রী কি আর ভালো হবে না? মিস্টার রাজ দেখেন, পেশেন্টের দিক থেকে একটি কিডনি ড্যামেজ আর একটা সেই পথেই, সেটা ব্রেন টিউমার, হয়তো কয়েকদিনের মাঝে কোমায় চলে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার মাঝে আর একটা প্রাণ আছে। বাচ্চারা জানি না দুনিয়া আলো দেখবে কিনা। রাজ আর কিছু বলল না। কথার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হসপিটাল থেকে বের হতেই আরিফ সাহেবের ফোন। ফোন রিসিভ হতেই বলল, হ্যালো রাজ, তুমি কোথায়? তোমার জন্য বিয়ের কেনাকাটা করতে হবে। আচ্ছা স্যার, বাসায় আসছি। রাত বাসায় গিয়ে আরিফ সাহেবের রুমে ঢুকতে গিয়ে ভুল করে অদিতির রুমে ঢুকে পড়ে। অদিতি রাজকে দেখে গেলে ঠাস করে চড় বসিতে বলে। ছোট লোক তো সাহস কি করে হয় লুকিয়ে লুকিয়ে ড্রেস চেঞ্জ করে দেখার। অদিতি চিৎকার এসে তার বাবা এসে যায়।
অদিতির সাথে রাজের তোর বিয়ে। কি বাবা, এই চরিত্রহীন ছেলেটাকে আমি বিয়ে করতে পারবো না। জানো বাবা কি করেছে? লুকিয়ে লুকিয়ে আমার এ পর্যন্ত বলে থেমে গেল। স্যার, আমি আপনার রুম ভেবে ম্যামের ঢুকে পড়ছিলাম। এখন সাধু সাজা হচ্ছে? বাবা আমি পারবো না এমন ছেলেকে বিয়ে করতে। একে তো চরিত্রের ঠিক নেই, তার উপর সাধারণ একজন কর্মচারী হবে আমার বর। অদিতি প্লিজ চুপ করো। বাবা রাজ, তুমি কিছু মনে করো না, পাশের রুমে গিয়ে বসো। আমি অদিতির সাথে একটু আলাদা কথা বলতে নেই। রাজ পাশের রুমে চলে যেতে আরিফ সাহেব বলল, মারে আমি তোর বিষয়টা বুঝি, বাট এছাড়া আর কোনো উপায় নেই। বাবা তাই বলি সাধারণ একটা কর্মচারীকে সোসাইটি বলেও তো একটা কথা আছে। প্লিজ তোর বেবিটা হয়ে নিলে আর কোনো সমস্যা না। যদি কেউ জানতে পারে বিয়ের আগেই, আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না। আচ্ছা বাবা তুমি বিয়ের ব্যবস্থা করো। আরিফ সাহেবের মেয়ের কথা মতো বিয়ের ব্যবস্থা করে সে রাতের বিয়েটা হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে রাজের চোখ জল এসে গড়িয়ে পড়ে। খুব মনে পড়ছে কথার সাথে কাটানো দিনগুলোর কথা। ভালোবেসে দুইজন দুজনকে বিয়ে করছিল। বাসরাতটা ছিল কতটা মধুর। জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল 2 রাকাত নফল নামাজের মধ্য দিয়ে। ছোট্ট একটি সংসার। অর্থবিত্তের অভাব থাকলেও ছিল না ভালোবাসার কোনো অভাব। যেদিন প্রথম বাবা হওয়ার কথা বলে সেদিন রাজ খুশিতে কান্না করে দেয়। এতটা খুশি যে জীবনেও হয়নি। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছিল। ভালোবাসার মানুষ বলতে কথাই ছিল। কিন্তু আল্লাহ তাআলা যে ভালোবাসার মানুষকে আজ তার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। কথা যদি জানতে পারে সে আরেকটা বিয়ে করছে, সে পাগল হয়ে যাবে। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ভালোবাসার মানুষকে বাঁচাতে এটাই যে শেষ রাস্তা। বুকের ভেতরে কেমন যেন করছে, চোখের পানি গড়িয়ে পড়ছে। এইসব ভাবতে ভাবতে রাজ ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাজ ঘুমলেও অদিতির ঘুম পারছে না। বারবার মেঘের রক্তমাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কত স্বপ্ন দেখেছিল দুজন দুজনকে নিয়ে। ফোনের ওয়ালপেপারে তার আর মেঘের ছবিগুলো স্ক্রল করছে আর বলছে, মেঘ আমাকে ক্ষমা করে দিও, পারলাম না তোমাকে দেওয়া কথা রাখতে। তোমার আমার ভালোবাসা শেষ চিহ্নটাকে বাঁচিয়ে রাখতে হয়তো কবল বলেছি, কিন্তু স্বামীর অধিকারটা কখনো দিতে পারবো না। এই হৃদয় তুমি ছিলে, তুমি থাকবে। ছবিসহ ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয় অদিতি। এদিকে দরজায় সকালে নক করার শব্দে রাজের ঘুম ভাঙে। ঘুমে টুলুমুলো চোখ নিয়ে যখন অদিতির পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখ অদিতি শাড়ি ঠিক নেই। এই অবস্থায় কেউ দেখলে বিব্রত অবস্থায় পড়তে হবে। কি করে বুঝতে পারছে না সে ঠিক করে দিবে না করে দিবে না। এসব কিছু ভাবতেই আবার দরজায় নক পড়লো। ঘড়ির দিকে তাকিয়ে রেখে 9টা সুই সুই। রাজার কিছু না ভেবে শাড়িটা যখন অদিতির বুকে রাখতে যাবে অমনি সময় অদিতি সজাগ পেয়ে যায়। আর আজকে এই অবস্থা দেখেই চমকে যায়। ছি, আমার বুকের কাপড় সরাতে বিবিকে বাঁধলো না তোর? ভেবেছিলাম তুই ভালো, কিন্তু তুই আসলেই চরিত্রহীন। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আপনার শাড়ি ঠিক ছিল না। আর এই অবস্থায় কেউ যদি আপনাকে দেখতো তাহলে কি ভাবতো? আর তুই যে দেখলি। আমি আপনার স্বামী, আমার দেখার মাঝে বৈধতা আছে। তাই বুঝি নেক্সট টাইম আমার স্বামীর কথা বলবি না। তোর মতো অনাথকে আমি স্বামী হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। আর আমার শাড়ি ঠিক নেই, তুই তো সেটা বলতে পারতি, না বলে নিজে হাতে। ছি। রাজ আর কিছু বলল না। রুমের দরজা খুলে অদিতি কাজের মেয়েটা বলল, স্যার নিজে সবাই ওয়েট করছে, ম্যাডামকে নিয়ে খেতে আসুন। আর এই নেন চা। চা তুমি রেখে যাও, আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। রাজ ফ্রেশ হয়ে যখন শার্ট গায়ে দিচ্ছিল এমন সময় অদিতির শাওয়ারটা নিয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে ঢুকতেই রাজ রুম থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। অদিতি কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে ইশারা করলো রাজকে তার সাথে যেতে। দুইজন নিচে গিয়ে ব্রেকফাস্ট করে আবার উপরে আসলো। অদিতি রাজকে বলল, রাজ মনে রেখো, বিয়েটা করেছি শুধু বাবার খুশির জন্য। আমাদের মাঝে যত মনোমালিন্য হোক না কেন, সেটা যেন বাবা না জানে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এদিকে 2 দিন পর রাতে রাজ সোফাতে শুয়ে আছে। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নার্স বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো না, আপনি একটু হসপিটালে আসেন। আচ্ছা আমি এখনই যাচ্ছি। রাজ ঘড়ির দিকে তাকিয়ে রেখে রাত 11টা সুই সুই। অদিতিকে যাওয়ার আগে শুধু বলল, ম্যাডাম আমি বাইরে যাচ্ছি, দরজা নক করে দিয়েন। অদিতি মনে মনে বলল, লুচু তুই গেলেই বাঁচি। রাজ বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালের দিকে গিয়ে কথার এখনো জ্ঞান ফেরেনি। নার্স রাজকে দেখেই বলল,
ভাইয়া, ঘন্টাখানেক আগে আপুর জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আপনার কথা জিজ্ঞেস করে। আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। আচ্ছা আপু। রাজ কথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কথা শরীরে জ্বর ভাব এখনো কাটেনি। অন্যান্য দিনের চেয়ে আজ কথাকে আরো বেশি সুন্দর লাগছে। রাজ নিজেকে অজান্তেই কথার কপালে চুমু এঁকে দেয়। এদিকে মাথায় কারো স্পর্শে কথার চোখ খুলে রাজকে দেখে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। কি হলো, কাঁদছো কেন? রাজ, আমার খুব ভয় হয়। আমি মনে হয় আর বাঁচবো না। জানো, সারাক্ষণ আল্লাহর নামে জিকির করি আর ভাবি আল্লাহ আমাকে নিয়ে নিলেও আমার বেবিটাকে যেন সুস্থ রাখে। আচ্ছা রাজ, আমি যদি বেবি রেখে মারা যাই, তুমি কি আমার বেবি রেখে আরেকটা বিয়ে করবে? কথা প্লিজ এইসব বলো না আর। তোমার কিচ্ছু হবে না। রাজ, আজকে রাতটা আমার পাশে থাকো না। কতদিন হলো ঘুমাই না। তোমার কোলে তোমার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দাও না। রাজ কথার মাথাটা তার উরুর উপরে রেখে মাথার হাতটা বুলাতে লাগলো। এক হাতে সেলাইন এখনো যাচ্ছে কথা। রাত সারা রাত কথার দিকে তাকিয়ে সারা রাতটা পার করে দিল। সকালবেলা কথা কপালে চুমু দিয়ে বাসায় আসতে অদিতি বলল, দাঁড়াও, সারা রাত কোথায় ছিলে, কার সাথে রাত কাটিয়ে আসছো? বাবা দেখো, এই জন্যই বলেছিলাম এই ছোট লোকে এদের বিশ্বাস নেই। অদিতির বাবা রাজকে কিছু না বলে ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিল। রাজ কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অদিতি একের পর এক কথা বলে যাচ্ছে। এদিকে রাজ রুমে গিয়ে ফ্রেশ না হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ল। অদিতি রুমে এসে রাজকে ঘুমাতে দেখে আরও খেপে গেল। কাজের মেয়েটাকে দিয়ে পানি এনে রাজের গায়ে ঢেলে দিয়ে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে রাজ ঘুম জানাতে কণ্ঠে বলো, ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে মানে? কয়টা বাজে? তুই দেখেছিস অফিসে যাবি না? রাজ কিছু বলল না। জানেন, কথা বললে হিতে বিপরীত হবে। তাই ড্রেস চেঞ্জ করে অফিস চলে গেল। অফিসে যেতেই সবাই আলাদাভাবে রাজকে সমীহ করতে লাগলো। হাজার হলেও বসের মেয়ের জামাই। রাজের ডেস্কে বসতেই হুমায়রা একগুচ্ছ গোলাপ দিয়ে বলল, স্বাগত মিস্টার রাজ, আপনার তো কপাল খুলে গেছে। এখন এই অফিসটা তো আপনার। আচ্ছা, ট্রিট কবে দিচ্ছেন আপনি? রাজ মুস্কি হেসে বলল, আপু, নেক্সট ফ্রাইডে কেমন? আমাকে আপনার আপু মনে হয়? এতদিন বুঝেন, আর আগে কেন দুষ্টুমি করতাম বুঝেন না? আপনার ট্রিট আপনি খান। কথাগুলো বলে হুমাইয়া উঠে গেল। অবশেষে রাজ বাসায় ফিরতে দেখে বাসায় অদিতি ও তার বাবা কেউ নেই। কাজের মেয়েকে জিজ্ঞেস করলে কাজের মেয়ে বলল, স্যার, ম্যাডাম তো খালুজানকে নিয়ে এয়ারপোর্টে গেছে, কে জানি আসবে, আপনি বসেন, আপনাকে খাবার দিচ্ছি। এদিকে রাত্রিবেলা অদিতির সাথে আরেকটা ছেলে আসে, নাম হাসিব চৌধুরী। এতদিন নিউ ইয়র্কে ছিল, অদিতির কাজিন হয় নাকি। অদিতি তাকে নিয়েই ব্যস্ত। এদিকে প্রায় মাসখানেক পর অদিতির বাবা হঠাৎ করে প্যারালিস্ট হয়ে যায়। অদিতির বাবার এমন অবস্থায় অদিতি তার বাবার অফিসে বসেন, আর অদিতিকেও হেল্প করার জন্য হাসিব সবসময় তার সাথেই থাকে। ছোটবেলা থেকেই নাকি তারা ভালো ফ্রেন্ড ছিল। রাজের প্রথম দিক থেকেই হাসিবকে সুবিধার মনে হচ্ছে না, কেমন যেন মনে হয়। এদিকে অফিসের ফাইলগুলো কাজ শেষ করে রাজ ডোর ওপেন করে দেখে অনুমতি না নিয়েই অদিতি রুমে ঢুকে যায়। হাসিব আর অদিতি বসে চা খাচ্ছে। রাজ ফাইলটা অদিতির দিকে বাড়িয়ে দিতে হাসিব ইচ্ছা করে হাত লাগিয়ে চায়ের কাপটা তার গায়ের ওপর ফেলে দিয়ে আহ করে চিৎকার মারল। রাজ কিছু বুঝে ওঠার আগেই হাসিব রাজের গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলল, এই তো সাহস কি করায় আমার গায়ে চায়ের কাপ ফেলে দেওয়ার? অদিতি দেখো, আমার পাটা পুড়ে যাচ্ছে। স্যার, আমি তো কিছু করিনি, আপনার হাত ফসকেছে তো। অদিতি, তুমি তোমার বরকে দিয়ে আমাকে অপমান করার জন্য ডেকে আনছো? আমি আসছি। হাসিব চেয়ার ছেড়ে ওঠার আগেই অদিতি হাসিবের হাতটা ধরে ফেলে। রাজের দিকে তাকিয়ে বলতে লাগে, জানো হাসিব, কাগজে সই করলে আর কবুল বললে বিয়ে হয় না। আর তুমি কি করে ভাবলে ওর মতো একটা অজান্তাকে আমি বর বলে মেনে নিব? তুমি তো জানোই আমি মেঘকে ভালোবাসতাম, কিন্তু আল্লাহ তো বিয়ের রাতে আমার মেঘকে কেড়ে নিল। আর বাবার সাথে কথা মতো এমন একটা অনাথকে বিয়ে করতে হলো। আর কয়েক মাস এই গল্পের সমাপ্তি করব। রাজ অসহায়ের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অদিতির দিকে। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার চোখের সামনে থেকে যাবি? রাজের চোখের জল আর বাদ মানছে না, এই বুঝি গড়িয়ে পড়বে। রাজার কিছু বলল না, রুম থেকে বের হয়ে শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নিল। ডেস্কে আসতে কিছুক্ষণ পর হুমায়রার সামনে সে বসলো। রাজ কোনো কথা বলছে না, হুমায়রার দিকে তাকাচ্ছেও না। হুমায়রা রাজের মুখ দেখে বুঝতে পারলো কিছু একটা হচ্ছে, তাই ভনিতা ছাড়াই বলল, কি রাজকুমার, আকাশ মেঘলা কেন? বৃষ্টি হবে নাকি? দেখলাম ম্যাডাম সরি আপনার স্ত্রী রুমে গেলেন হাসি মুখে, আর বের হলেও মুখ গোমরা করে, ব্যাপার কি? হুমায়রা,
প্লিজ আমাকে একা থাকতে দাও। কয়েকদিন পর রাত সকাল সকাল হসপিটালে কথার সাথে দেখা করার জন্য যখন যাচ্ছিল, তখন ডক্টর সন্ধ্যার রুমে হাসিবার অন্য একটা মেয়েকে দেখলে জানালা দিয়ে উকি দিল। ঠিক তখনই হাসিব বলল, ম্যাম, আমার বেবিটাকে রাখতে চাচ্ছি না, তাহলে কি আপনারা অ্যাবর্শন করাতে চাচ্ছেন? আবারও ভেবে দেখেন। মেয়েটা হাসিবের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসিবের দৃষ্টি কণ্ঠেই বলল, হ্যাঁ ম্যাম, আমরা অনেক ভেবে দেখেছি, এই সিদ্ধান্ত নিয়েছি। ও আচ্ছা, তাহলে কাল আসুন। হাসিবার মেয়েটা ডাক্তার রুম থেকে বের হতেই মেয়েটা বলল, বাবু, আমাদের বেবিটাকে রাখলে হয় না? চলুন আমরা বিয়ে করে ফেলি। হাসিব মেয়েটার হাত ধরে শক্ত করে ধরে মুচকে হাসিতে বলল, সুইটেড, কিছুদিন হলো বিদেশ থেকে আসলাম, বাবার ব্যবসাটা হাতে নেই, তারপর তোমাকে বউ করে নিতে হবে, কোনো বাধা নেই। মেয়েটি আর কোনো কথা বলল না, প্রশ্ন করল না। দুইজন মিলে গাড়িতে চড়ে গেল। তারা চলে যেতে রাজ কথার মাথার কাছে গিয়ে বসল। কথা রাজকে দেখেই বলল, জানো, ডক্টর বলেছেন আমার নাকি মেয়ে হবে। আমাদের মেয়ে হলে নাম কিন্তু রাইসা রাখবো। রাজ কি বলবে ভেবে পাচ্ছে না। বাচ্চা বাঁচাতে গেলে মাকে যে মরতে হবে, সে কিভাবে বলবে? কথা হাসি মুখে দেখে রাজের বুকটা ভেতরটা ফেটে যাচ্ছে। কথা, কি বলছো সব? তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো? বলো কলেজের টুকরা। রাজ, কথা ঘোরাও কেন? আমার মাথা সে প্রমিস করো, আমি মরে যাওয়ার পর আর বিয়ে করবে না। রাইসের জন্য সৎমা নিয়ে আসবে না। জানো রাজ, আমি মনে হয় বাঁচবো না বেশি দিন। ঘুমালে দেখি সুন্দর একটা বাগান, সেখান থেকে সাদা কাপড় পরিহিতা অনেকগুলো অফসরের মতো মেয়ে আমাকে ডাকছে আর বলছে তারা নাকি আমার জন্য অপেক্ষা করছে। কথা, প্লিজ চুপ করো, তোমার কিচ্ছু হবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিও কেমন, আর একদম উল্টোপাল্টা কিছু ভাববে না, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমার কোলে মাথা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দাও। এই শোনো না, কপালে একটা আদর দাও। কথা এই কথাটা বলে চোখ বন্ধ করে ফেললো। লজ্জায় তার মুখটা লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রংধনু 7 রঙে সে তার মুখে ভিড় করছে। রাত ছোট্ট করে কথার কপালে একটা চুমু এঁকে দিয়ে কথার মাথা তার কোলে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে কথা ঘুমিয়ে পড়লো। কথা ঘুমিয়ে যাওয়ার ক্ষণিকের পরেই একটা নার্স এসে বললো, ভাইয়া, আপনাকে সাবিয়া ম্যাম তার কেবিনে যেতে বললো। আচ্ছা, তুমি থাকো, আমি এখনই যাচ্ছি। রাজ কথার মাথায় বালিশটা রেখে ধীর পায়ে হেঁটে ডাক্তার সাবিয়ার রুমে গিয়ে সালাম দিয়ে বলল, ম্যাম, বসতে পারি? হ্যাঁ মিস্টার রাজ, বসেন। আপনাকে কিছু কথা না বললে পারছি না, যদিও না বলে উপায় নেই। আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা বিষয়ে এর আগেও কথা বলেছি। আপনার স্ত্রী এমনিতেও এই দুনিয়াতে অল্প কিছুদিনের মেহমান। একদিনে একটা কিডনির ড্যামেজ, আরেকদিকে ব্রেন টিউমার, আর বাচ্চাটার অবস্থাও বেশি ভালো না। সিজার করতে হবে। এই অবস্থায় সিজার করতে গেলে বাচ্চা বাঁচাতে গিয়ে যদি মা অপারেশন থিয়েটারেই মারা যায়, আর সিজার না করলে যদি বেবি মারা যায়, বলেন কি করব? বাচ্চাকে বাঁচাতে গিয়ে যদি মা মারা যায়, তাহলে বাচ্চাটা মা ছাড়া বাঁচতে পারবে। আর মাকে যদি বাঁচাতে যাই, দেখা যাবে কিছুদিন পর মা এমনিতেই মারা যাবে। আমি বুঝতেছি না মিস্টার রাজ, কি করব? আমার লাইফে অনেক জটিল কেস দেখেছি, বাট এতটা প্রবলেম ফেস করতে হবে কখনো ভাবতে পারিনি। আপনি বলেন, মা বাঁচাবো নাকি বাচ্চা? জানেন ম্যাডাম, বেবিটাকে নিয়ে আমাদের দুইজন অনেক স্বপ্ন ছিল। বিয়ের আগে থেকেই মনে মনে ভাবতাম, বিয়ের পর যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয় আমাকে। আমার মতো কথাকে একই স্বপ্ন দেখেছিল। বাসরাতে আমার কোলে মাথা রেখে যখন বলেছিল, রাজ, আমার প্রথম মেয়ে হলে, বেবি হলে তার নাম কিন্তু রাইসা রাখবো। সেদিন তার চোখে মুখে যে স্বপ্ন দেখেছিলাম, আজ সেটা বাস্তবে দেখলাম। আর অন্যদিকে কথাকে বড্ড বেশি ভালোবাসি। ও যদি একটা দিন বেশি বাঁচে থাকে, তাহলে সেটা আমার জন্য পরম পাওয়া। ম্যাডাম, মা মেয়ে দুজনকে বাঁচানো যায় না? আর যদি বাঁচানো না হয়, তাহলে কথাকেই বাঁচান। ও যে কদিন বাঁচবে স্বাভাবিকভাবেই তাতেই চলবে। আমার বাবা ডাক শুনতে হবে না। কথাগুলো বলতে গিয়ে রাজ কান্না করে দিল। আচ্ছা মিস্টার রাজ, আপনি আচ্ছা মিস্টার রাজ, আপনি আসেন, পরে কথা হবে। আর হ্যাঁ, কাল পরশুর মাঝে 6 লাখ টাকা পে করতে হবে আপনার। আর সিজার করলে আরো বেশি লাগতে পারে। রাজ রুমের বুক থেকে বের হতেই ডাক্তার সাহেবের চশমাটা খুলে চোখের পানি মুছে ফেলল। ডাক্তারদের কাঁদতে হয় না, তবুও নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। যে মেয়েটা কয়েকদিন পর কুমায় চলে যায়, কত কিছুর বিনিময়ে ভালোবাসা মানুষটাকে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ বাসায় আসছে দেখল
ড্রয়িং রুমে হাসিব আর অদিতি দুজনে পাশাপাশি বসে আছে। রাজকে দেখে অদিতি খানিকটা দূরে সরে গেল। রাজ যখন রুমে প্রবেশ করবে অদিতি তখন বলল, রাজ, আমি একটু আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব, আসতে লেট হবে, তুমি খেয়ে নিও। রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। অদিতি চলে গেল। রাজ এসে নামাজ পড়ে ঘুমিয়ে যায়। মাঝে দরজায় নক করার শব্দে ঘুম ভাঙে। দরজা খুলে অদিতিকে চুমকে উঠে যায়। অদিতি ড্রিঙ্কস করে এসছে, মুখ থেকে এখনো গন্ধ আসছে। রাজ কোনোরকম অদিতিকে নিয়ে বিছানায় শুয়ে দিল। অদিতি উল্টোপাল্টা কথা বলছে, নিজের শরীরে বমি করে দেয়। রাজ কোনোরকম পরিষ্কার করে ভাবলো ড্রেসটা চেঞ্জ করে দিবে, কিন্তু তা কি ড্রেস চেঞ্জ করা ঠিক হবে? এসব ভাবতে ভাবতেই মনে হলো কাজের মেয়েকে ডাক দিতে। রাজ কাজের মেয়েটাকে ডেকে এনে অদিতির ড্রেস চেঞ্জ করে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এদিকে অদিতি ঘুমিয়ে গেছে। রাজ একটা চাদর বিছিয়ে নিচে ঘুমিয়ে যায়। সকালে অদিতির ঘুম ভাঙতেই সে চমকে যায়। কাল রাতের পার্টি ড্রেস নাই তার। এখন মনে পড়েছে সে পার্টি ড্রেস পরেই রুমে ঢুকছিল। তার মানে রাজ চরিত্রহীনটার তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এই রাজ, এদিকে আসছস তুই? আমার ড্রেস কে চেঞ্জ করেছে? ছি, তুই এতটা খারাপ? ম্যাডাম, আপনি শান্ত হন, আমাকে বলতে দেন। কি বলবি বল। ম্যাম, কাল রাতে ড্রিঙ্কস পান করে যখন বাসায় ফিরলেন, বাসায় ফেরার পর আপনি আপনার ড্রেসে বমি করে দেন, আর তাই আমি পরিষ্কার করে। এই বুঝি ছোট লোক, তোর সব সাজানো নাটক? তুই আমার সব কি ভাবছি আমি? এই, তুই আমার চোখের সামনে থেকে বের হ। ম্যাম, আমি ড্রেস চেঞ্জ করিনি, কাজের মেয়েটাকে ডেকে এনে তাকে দিয়ে করিয়েছি। আর মনে রাখবেন, ছোট লোক হতে পারি, চরিত্রহীন নয়। আর একটা অনুরোধ করবো, রাখবেন? হ্যাঁ বল। ম্যাম, আপনি প্রেগনেন্ট। আপনার সন্তানের কথা ভেবে হলেও এই সব সময় ড্রিঙ্কস নেবেন না, এতে বেবির ক্ষতি হতে পারে। আচ্ছা। আর একটা কথা, আপনার বন্ধু হাসিবকে আমার ভালো মনে হয় না, তার থেকে দূরে থাকবেন। চুপ করবি অনাথ? তোকে বলতে হবে আমি কার সাথে থাকবো না থাকবো? এদিকে 2 দিন পর রাজের হসপিটাল থেকে খবর আসলো কথার অবস্থা ভালো না, অপারেশন থিয়েটার আছে, সিজার করতে হবে, আর টাকা আজকের মাঝে পেমেন্ট করতে হবে। বকেয়া বিল সহ 6 লাখ টাকা। কথাটা শুনে রাজ আচ্ছা বলে ফোনটা কেটে দিল। অদিতির রুমে ঢুকলো। অদিতির রুমে ঢুকে দেখতে পেলো হাসিবার অদিতি বসে গল্প করছে। রাজকে দেখে অদিতি বলল, কি ব্যাপার, কিছু বলবে? ম্যাম, হাসিবার সামনে কিভাবে বলি? হাসিবের সামনে বলা যাবে না। না মানে, অদিতি, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। হাসিব বসো তো। আর রাজ কি বলবে বলো? ম্যাম, আমার টাকা লাগবে, এখনই 6 লাখ। হোয়াট? এত টাকা? হাসিব মুচকে এসে বলল, অদিতি, এতিমটা তোমার টাকার জন্যই তোমার বাবাকে ভুলিয়ে বিয়ে করছে। রাজ, এত টাকা আমার দেওয়া সম্ভব না। আচ্ছা, আমি তাহলে আসলে সত্যিটা সবাইকে জানাই। কি সত্যি জানবে? বলে অদিতি রাজের কাছে চড় বসিয়ে দিল। বলল, টাকা চাই তোর, দিচ্ছি। এই বলে ক্যাশিয়ারকে ফোন করে টাকা নিয়ে রাজের সামনে ছুঁড়ে মেরে বলল। রাজ টাকাগুলো নিয়ে আর পিছনে ফিরে তাকালো না। অফিস থেকে সরাসরি হসপিটাল চলে গেল। এদিক অদিতি জিম ধরে চেয়ারে বসে আছে। হাসিব অদিতির হাতে হাত রেখে বলল, কি হয়েছে অদিতি? কি সত্যি জানবে সবাই? আর তুমি এতগুলো তোর টাকা দিয়ে দিলে? হাসিব, তোমাকে কিভাবে বলবো, বাট এটা বলতে পারি আমি খুব কষ্টে আছি। অদিতি, আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। সত্যি বলতে তোমার চোখের জল দেখলে আমার বুকের ভেতরে কেমন জানি করে ওঠে। হাসিব, তুমি তো শুনেছ আমি মেঘ নামে একটি ছেলেকে ভালোবাসতাম। পারিবারিকভাবে প্রথমে বাগদান, পরবর্তীতে বিয়ে ঠিক হলো। মেঘ আমাকে তাদের বাংলো বাড়িতে বেড়াতে নিয়ে যায়। বাড়িতে প্রবেশ করতেই ঝুম বৃষ্টি নামে। আমি ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো স্পর্শ করছিলাম। এমন সময় মেঘ এসে আমাকে কোলে করে রুমে নিয়ে যায়। তারপর নিজেদের অনিচ্ছা সত্ত্বেও নিষিদ্ধ ভালোবাসায় জড়িয়ে যাই দুজনে। মেঘকে আমি প্রচণ্ড বিলিভ করতাম। আমি জানতাম আমার কলিজাটা আমাকে কখনো ঠকাবে না। মেঘও নিজের থেকেও বেশি ভালোবাসতো আমাকে। কত স্বপ্ন ছিল। দু পরিবারে সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের দিন ঠিক হয়ে যায়। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। খুব সুন্দর করে সেজেছিলাম মেঘের জন্য। অপেক্ষা করছিলাম কখন মেঘ দেখতে পাবো।
কিন্তু আমি তাকে দেখেছিলাম বরের সাজে নয়, সাদা কাফনে জড়ানো অবস্থায়। কথাগুলো বলে অদিতিয়া কেঁদে দিল। এদিকে আমি বিয়ের রাতে সেন্সলেস হয়ে গেলে ডক্টর আমার রিপোর্ট দেখে বলে আমি নাকি প্রেগনেন্ট। বাবা বলেছিল বেবিটা নষ্ট করে দিতে, আমি পারিনি আমার মেঘের ভালোবাসার শেষ স্মৃতির চিহ্নটুকু নষ্ট করতে। কিন্তু এদিকে বাবার মান সম্মান, অন্যদিকে আমাদের ভালোবাসার উপহার, সব কিছুকে বাঁচাতে রাজ নামক ছোট লোকটাকে বিয়ে করা। তবে কি জানো, ছোট লোকটা স্বামীর অধিকার দেয়নি। যেদিন আমার বেবিটা হয়ে যাবে তারপরেই ছোট লোকটাকে ডিভোর্স দিয়ে দেব। হাসিব অদিতির চোখের পানি মুছে দিয়ে বলল, অদিতি কষ্ট পেও না, আমি তোমার পাশে সবসময় আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মানে কি বলছো এসব? বুঝনি, তোমার ফ্রেন্ড হয়ে থাকবো, থাকবে না বন্ধু বানিয়ে? হুম। আচ্ছা, এবার একটু আসো। হাসিব, ভুলতে পারছি না ছোট লোকটা আমাকে এভাবে ব্ল্যাকমেল করবে। অদিতি তুমি কিছু ভেবো না, তুমি শুধু আমার কথা মতো কাজ করো, দেখবে কেমন খেলা খেলি। চাকরের মতো ব্যবহার করতে হবে এসব লোভীদের প্রতি। হুম, ঠিক আছে। আচ্ছা, একটু অনুরোধ করবো, রাখবে? হ্যাঁ বলো। চলো আজকে তোমাকে নিয়ে আমরা একটা প্রিয় জায়গায় ঘুরতে যাব। ও, তাই বুঝি? তোমার প্রিয় জায়গাটা কোথায়? আগে চলোই না, তারপরেই দেখতে পারবে। এদিকে রাজ হসপিটালে টাকা পেমেন্ট করে কথার কাছে এগিয়ে বসে। কথা রাজার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ থেকে শব্দেন চোখের পানি খসে পড়ছে। রাজ কথার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো, আমার মহারানীটা কাঁদছে কেন? মহারানী জানে না সে কাঁদলে আমি কষ্ট পাই? কথার বা ফুপিয়ে কান্না করে দিল, চোখের পানি গাল বেয়ে বালিশে পড়ছে। রাজ কথার চোখ পানি মুছে দিয়ে বলল, কি হলো, আবার কাঁদছো কেন? কলেজা, আমার কেন জানি খুব কলেজা, আমার কেন জানি খুব ভয় হচ্ছে। আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলবো। জানো, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। রাজ, আমি মরে গেলে আমাকে কখনো ভুলে যাবে না তো? আরেকটা বিয়ে করবে না তো? অন্য কাউকে বুকে নেবে না তো? আমি মরে যাব হয়তো, মরে যাব ভেবে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু কষ্ট তখনই হয় তোমাকে ছাড়া থাকতে হবে এটা শুনে। কলিজা বলো, তুমি অন্য কাউকে জীবন বলে ডাকবে না? অন্য কাউকে বুকে নেবে না? আমাদের বাবু হলে তাকে কষ্ট দিবে না? হুম, তোমার সব কথা শুনবো মহারানী, তবু মরার কথা বলো না। কলিজা, আমার কপালে একটু আদর দিবে? খুব ইচ্ছে করছে তোমার ভালোবাসার স্পষ্টটা পেতে। রাজ কথার ললাটের ঠিক মাঝখানটাই ভালোবাসা স্পর্শ রেখে দিল। কলিজা, এখন আমাকে একটু বুকে নেবে? জানি না আর কোনোদিন তোমার ওই বুকে যেতে পারবো কিনা। নিবে তোমার ওই বুকে? রাজ কথাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, জীবন, কি বাজে বকছ। আল্লাহ তোমাকে আমার কাছ থেকে নেবে না। তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো? আমি যে তুমি ছাড়া সত্যি মরে যাব। এদিকে নার্স এসে বলল, রাজ ভাইয়া, আপনাদের কথা একটু তাড়াতাড়ি শেষ করেন, অপারেশন শুরু হবে ঘন্টাখানেক পরেই। কথাটা বলে নার্স চলে গেল। রাত যখন কথাকে বুক থেকে জড়িয়ে নিতে যাবে এমন সময় কথা বলল, কলিজা, আর একটু বুকে রাখো না, আমার না খুব ভয় করছে। তুমিও চলো না অপারেশন থিয়েটারে। পাগলি, আমি তো সবসময় তোমার সাথেই আছি। কথাটা বলেই কথার কল চুমেকে দিল। নার্স স্ট্রেচার করে কথাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। কথা তখনই রাজের হাতটি ধরেছিল। এদিকে প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটারকে ডাক্তার সাহেব বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, বাচ্চার মা কেমন আছে? রাজ, বিচলিত হবেন না, বাচ্চার মায়ের অবস্থা বেশি ভালো না। এমনিতে কিডনির প্রবলেম, আরো সিজার করা হয়েছে। সব মিলিয়ে খুব ক্রিটিক্যাল অবস্থা। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আল্লাহ করেন, যদি জ্ঞান না ফিরে তাহলে আর আশা নেই। ওনাকে বলছিলাম, বাট উনি নিজ থেকেই এটা বেছে নিয়েছে। ডাক্তার বলছিলাম না, বাচ্চা নয়, মাকে বাঁচান। রাজ, আমি একটা মেয়ে, তাই মিসেস কথারে বলছিলাম, আপনাকে বাঁচাতে হলে আপনার বাচ্চাটাকেও মারা যেতে পারে। আপনি কি চান? আর আপনার হাজবেন্ড বলছে অপারেশনে আপনার যেন কোনো ক্ষতি না হয়। তখন মিসেস কথা আমার হাত ধরে বলেছিল, ম্যাম, আমি জানি রাজ আমাকে নিজের থেকেও ভালোবাসে,
আমি সত্যিই অনেক ভাগ্যবান যে তার মতো একজন মানুষকে জীবন সাথী হিসেবে পেয়েছি। আমি জানি আমার একটা কিডনির ড্যামেজ, তার এদিকে ব্রেন টিউমার। আল্লাহ ভালোবাসে সব অসুস্থতা একসাথে দিয়েছে। আমি হয়তো আর কোনোদিন মা হতে পারবো না। তাই ম্যাম, আমি যদি মরেও যাই বা আমার যদি মৃত্যু হয়, তবুও আমার সন্তানটাকে বাঁচান, আমাদের দুজনের ভালোবাসার স্বপ্নটাকে বাঁচান। আমি আর না করতে পারিনি। মা মেয়ে দুজনকে বাঁচানোর সমার্থক চেষ্টা করেছি। জানি না আল্লাহকে চাই। মিস্টার রাজ, আপনি আল্লাহকে ডাকুন, তিনি চাইলে সবই সম্ভব। আমি কি আমার স্ত্রীর সন্তানকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। রাজ ভেতরে ঢুকতেই কথার পাশে গিয়ে দাঁড়ালো। কথা চোখ বন্ধ করে আছে, কয়েজের টুকরো পাশে কান্না করছে। নার্স খুব চেষ্টা করছে বাচ্চাটার ঘুম পাড়ানোর জন্য, কিন্তু বাচ্চাটা কেঁদে যাচ্ছে। কথা একবারের জন্য চোখ করে তাকাচ্ছে না। রাজ এইসব ভাবতে ভাবতে ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিতেই বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। রাজ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, হে আল্লাহ, এই অবশ শিশুটার দিকে তাকিয়ে হলেও আমার স্ত্রীকে সুস্থ করে দাও। রাজ বাচ্চাটাকে কোলে নিয়ে মনে মনে আল্লাহকে ডাকছে। এদিকে কথার এখনো জ্ঞান ফিরছে না। আসরে আজান হয়ে গেল। নার্সকে বলে বাচ্চাটা কোথার কাছে রেখে নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষ করে মনোযোগ করে রাজ কান্না করতে করতে বলে, হে আল্লাহ পরওয়ারদিগার, তোমার সকল ফয়সালকে আমি সহৃদয় চিত্তে মেনে নিই। তুমি তো পারো মানুষের দোয়ায় মানুষকে মাধ্যমে তার ভাগ্য বদলে দিতে। হে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। দুধের শিশুর কান্না কি তুমি শুনতে পাও না? হে আল্লাহ, তুমি না রহিম রহমান? হে আল্লাহ, রহম করো, বাচ্চাটার জন্য হলেও কথাকে সুস্থ করে দাও। এইসব বলে কান্না করতে লাগলো। এদিকে নামাজ শেষ করে হসপিটালে গিয়ে দেখলো কথা এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার সাবিয়া খুব টেনশন হচ্ছে। মাটার কিছু হলে ছোট্ট বাচ্চাটার কি হবে? রাজ কথার পাশে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মহারানী দেখেন তো, তোমার রাজকন্যা আছে। তুমি না বলছো আল্লাহ তোমাকে একটা রাজকন্যা দিবে? দেখছেন, আল্লাহ ঠিক তোমার কথা শুনছে। তোমার রাজকন্যাকে তুমি চোখ মেলে দেখবে না? কোনো কথা বলছে না। রাজের চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। কথার মুখ উপরে পড়ছে। রাজ কথা থেকে পলক্ষীন নয়নে তাকিয়ে আছে। হঠাৎ রাজ দেখলো কথা মিটমিটে সন্ধ্যা আকাশের তারার মতো চোখ খুলছে। কথা চোখ খুলতেই কাঁপা কণ্ঠে বলল, জীবন, আমার রাজকন্যা কোথায়? রাজ কথার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ভয় পেও না, আমাদের রাজকন্যা ভালো আছে। নার্সকে ডাক্তার সাবিয়াকে বলল, ম্যাম 27 নং কেবিনে পেশেন্টের জ্ঞান ফিরছে। সাবিয়া কথাটা শুনে চমকে গেল, কেননা যে ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে অনেকটা ভেবেছিল হয়তো রোগী আর ফিরবে না, কিন্তু আল্লাহ যে চাইলে সবই পারে। কথা রাজার চোখের পানি দেখেই বলল, এই পাগলি, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমাকে মৃত্যুর যন্ত্রণা দেয়? কি করব, আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মরে যাবো তো মহারানী। চুপ, একদম চুপ। আর কোনো কথা বলবে না। জীবন, একটু রাজকন্যাকে কোলে দিবে আমায়? রাজ বাচ্চাটার কথা বুকে দিয়ে কথা গাল মুখে চুমু দিয়ে বলল, আজ থেকে তোমার নাম রাইসা, আমার রানী বলে বুকে সাথে জড়িয়ে নিল। রাজ সেই দিন রাতটা কথার সাথেই ছিল। তারপরের দিন রাজ বাসায় যায়। বাসায় গিয়ে দেখে অদিতি বাসায় নেই। কাজের মেয়েকে জিজ্ঞেস করতে বলল, অদিতি আর হাসিব ভাইয়া নাকি অফিসের কাছে সিঙ্গাপুর গেছে, আসতে আসতে 3 দিন লাগবে। ও আচ্ছা, তুমি যাও। রাত বাসায় এসে নাস্তা করে অফিস চলে গেল। এদিকে অদিতির অফিসের কাজ শেষ করে হাসিবকে নিয়ে সিঙ্গাপুর একটা রেস্টুরেন্টে বসে। হাসিব অদিতির দিকে মুগ্ন নয়নে তাকিয়ে রয়েছে। এই, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আর কোনোদিন দেখোনি। হুম, তোমাকে যতবার দেখি ততই নতুন মনে হয়। দেখার অভিলাষ যেন পূরণ হয় না। ফ্ল্যাট করবে না একদম। আচ্ছা অদিতি, কেউ যদি তোমার অতীত জেনেও নিজের থেকে বেশি ভালোবাসে, সে তোমার কাছে কিছু চায় না, শুধু তোমার পাশে থাকতে চায় বন্ধুর মতো, তুমি কি করবে? হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? আর আমার অতীত জেনে কেউ আমাকে ভালোবাসবে না। যদি কেউ ভালোবাসে? মানে, কি বলছো এসব? অদিতি, জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নেবে, কিন্তু বিলিভ করো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকেই এই মন তোমাকে জায়গা দিয়ে ফেলেছি। যেদিন শুনলাম তুমি মেয়েকে ভালোবাসো সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। তাই আর দেশে ফিরে নি অভিমানে। বাবা অসুস্থ না হলে হয়তো আর কোনোদিন ফেরা হতো না। আমি তোমার কাছে ভালোবাসা চাই না, শুধু আমাকে তোমার ভালোবাসার অধিকটুকু দিয়ে আর তোমার সন্তানকে নিজের সন্তানের মতো বড় করার দায়িত্ব দিও। কথাগুলো বলে হাসিব চোখের পানি ছেড়ে দিল। অদিতি কিছু না বলে হোটেলে চলে গেল। দেশে আসার পর হাসিবকে
সাথে একটা কথা বলল না। দেশে ফিরেই যখন বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে অদিতি হাসিবকে বলল, আচ্ছা হাসিব, এত ভালোবাসো কেন? তুমি চাইলে আমার চেয়ে হাজার গুণ সুন্দরী পাবে। কে বলছে তোমার চেয়ে সুন্দরী মেয়ে পাবো? আমার চোখে তুমি যে বিশ্ব সুন্দরী। হাসিব, কিন্তু ওই ছোট লোকটাকে কিভাবে সরাবো আমাদের মাঝ থেকে? তুমি চিন্তা করো না, আমার প্ল্যান মতো কাজ করবে, দেখে নিও ও নিজে থেকেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে। এদিকে রাজ প্রায় দিনই বাসায় লেট করে ফিরে, অফিস থেকে হুটহাট করে চলে যায়। এজন্য অনেক অপমানজনক কথা শুনতে হয়। তবুও রাজ শুধু কথাকে বাঁচাতেই সর্বস্বম ত্যাগ করতে হয়। হঠাৎ একদিন রাজ সাথীর ডেস্কে প্রবেশ করতে সাথী রাজকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলে, রাজ কি করছো তুমি এসব? হাসিব সাথে চিৎকার শুনেই সাথে রুম গিয়ে রাজকে লাথি দিয়ে সাথীর থেকে সরিয়ে দিল। অদিতি, তোমার হাজবেন্ড ছোট লোক জানতাম না, কিন্তু চরিত্রহীন জানতাম না। অফিসের সবাই হাসিবকে চিৎকার শুনে অদিতির রুমে এসে গেল আর রাজের বিষয়ে এসব শুনে সিসি করতে লাগলো। অদিতি সবার সামনে রাজের দুগালে চড় বসিয়ে দিয়ে বলল, ছি রাজ, ছি! এই তোর মার ভালোবাসা? আমি কি সাথীর চেয়ে দেখতে খারাপ? ইচ্ছা করে তুমি সাথীর সাথে এমন করলে? তোমাকে স্বামী বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনারাই বলেন, এমন একটা মানুষের সাথে কিভাবে সংসার করি যে কিনা এতটা নীচ, যার চরিত্রে ঠিক নেই। কথাগুলো বলতে বলতে অভিনয়ে কেঁদে দিল। অদিতি, বিলিভ করো, সাথে সাথে আমি তেমন কিচ্ছু করিনি। সাথে রুমে যেতে সাথে নিজেই অসভ্যতামি করছে। রাজের কথাগুলো শুনে হাসিব রাজের সামনে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলল, ছোট লোক, চরিত্রহীন, অসভ্যতামি করে আবার বড় বড় কথা। আজকে তুই অদ্বিতীয়ার হাজবেন্ড না হলে তোকে পুলিশে দিতাম। রাজ কি বলবে কিছুই বুঝতে পারছে না। অফিসের সবাই সিসি করছে। মিস হুমায়া তো সবার সামনেই বলেই দিল, ঘরে এত সুন্দর বউ রেখে কলেজের সাথে নোংরামি? ঘরে কি মা বোন নেই? হুমায়রা, তুমি এসব কি বিশ্বাস করলে? আরে অবিশ্বাসের কি আছে? নিজের চোখের সামনে যা দেখেছি তা অবিশ্বাসের কি আছে? আপনাকে সত্যি ভালো মনে করেছিলাম। আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধ কাজ করতো আমার সব সময়, কিন্তু আপনি তা আজ নষ্ট করে দিলেন। সত্যি আপনাদের মতো পুরুষ, পুরুষ জাতির কলঙ্ক। সি, লজ্জা করে না অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এসব নোংরামি করতে? আরে হুমায়রা, কি বলছেন এসব? তার জন্মের কি ঠিক আছে যে নারী সম্মান নিতে জানে না? হয়তো কোনো পতিতালয়ে জন্ম। আমি শুনেছি তো রাজ এতিম, অনাথ আশ্রমে বড় হয়েছে। কার পাপের ফসল ছিল। মিস্টার ফারহান, প্লিজ আমার জন্ম পরিচয় নিয়ে কিচ্ছু বলবেন না। আপনারা সবাই আমাকে ভুল ভাবছেন। সাথী, প্লিজ তুমি সত্যি সবাইকে বলে দাও। রাজ সাথীর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সাথী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এই, তুই এখানে নাটক করবি? বের হয়ে যা আমার অফিস থেকে। তোর মতো চরিত্রহীন আমার অফিসে রেখে অফিসটাকে কলঙ্কিত করতে চাই না। আর এই যে সাথী, বোন আমার, সরি, আজ আমার জন্য সবার সামনে তোমাকে এমন পরিণতি ভোগ করতে হলো। কি হলো, যাচ্ছিস না কেন? হুম, চলে যাচ্ছি। তারা কিছু কথা বলে যায়। সবাই শুনেন, একদিন না একদিন সত্য ঠিকই প্রকাশ পাবে। আর মিস হাতি, তোমাকে তো নিজের বোনের মতো ভাবতাম। তুমি যাই হোক, আমি ক্ষমা করলেও আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। রাজ অফিস থেকে বের হয়ে গেল, চোখের পানি মুছে হসপিটালে চলে গেল। কথা এখন অনেকটা সুস্থ। বেবির বয়স 4 মাস হতে চলল। রাইসা দেখতে ঠিক কথার মতোই হয়েছে। রাজ কথাকে নিয়ে বাসে উঠেছে চেয়েছিল, কিন্তু হুটহাট সমস্যা দেখা দেয়। রাজকে দেখে কথা রাইসার গালে চুমু দিয়ে বলল, ওই যে দেখো, তোমার বাবাই এসেছে। বাবাইয়ের কাছে যাবে? রাজ কথার পাশে বসে রাইসাকে কোলে তুলে নিল। বাবা মায়ের কি সুন্দর খুনসুটি। কথা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কোমরের বাম সাইডে প্রচন্ড ব্যথা করছে, কিন্তু হৃদয় জুড়ানো দৃশ্য দেখে রাজকে বলতেও পারছে না। রাজ কথার কপালে চুমুকে দিয়ে রাইসাকে দেখে ডাক্তার সাহেবের কাছে যেতেই সাবি বলল, রাজ, কথা শরীর বেশি ভালো না, একটা অপারেশন করা লাগতে পারে। হয়তো তাতে আরো বেশি কিছুদিন বেঁচে যেতে পারে। ডাক্তার যা ভালো হয় করুন, টাকা চিন্তা করবেন না। আর হ্যাঁ, আপনার মেয়ে অনেক কিউট। আমার প্রায় সময় ওকে নিয়েই কাটে। ধন্যবাদ। আপনার এভাবে পাশে না দাঁড়ালে কি হতো জানি না। 2 দিন হলো কাজের মেয়েটা গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। রাজ নিজেই ডিমবাজি করে খেয়ে ফ্লোরের চাদর বিছিয়ে শুয়ে পড়লো। মাঝরাতে ঘুম ভেঙে গেল। বিছানায় অদিতি কেমন যেন ছটফট করছে। রাজের বুঝতে বাকি নেই অদিতির প্রসব বেদনা উঠছে। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায় রাজ। ডাক্তার প্রায় ঘন্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যায়। বলল,
মিস্টার রাজ, আই এম সরি। আপনার স্ত্রীর মৃত বাচ্চা হয়েছে। এছাড়া আপনার স্ত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাজ কী বলবে ভেবে পাচ্ছিলাম। যে বেবির জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো, সেই বেবি কিনা মৃত হলো। অদিতি এই কথাগুলো শুনতে পারবে তো? অদিতি সেন্স পেতেই জানতে পারলো তার মৃত বেবি হয়েছে। কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কান্না করে আবার সেন্সলেস হয়ে যায় অদিতি। রাজ সারাটা রাত অদিতির পাশে ছিল। হসপিটালে অদিতি না চাইতেও রাজ অদিতির সব রকম টেক কেয়ার করে। বাসা আসার পর টাইফয়েডে আক্রান্ত হয়। রাজ অদিতির পাশে সবসময় ছিল। অদিতি সুস্থ হতেই হাসিবের সাথে মেলামেশা দিন দিন বাড়তে লাগলো। রাজ অবশ্য অদিতিকে বলেছিল হাসিব ভালো না, বিনিময়ে অপমানিত হতে হয়েছিল। একদিন হঠাৎ অদিতি রাজের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, মিস্টার রাজ, তোর মতো ছোট লোকের সাথে এতদিন ছিলাম, আজ সব থেকে মুক্তি পেলাম। তোকে ডিভোর্স দিয়েছি। এই নে ডিভোর্স পেপার। আর আমি আর হাসিব খুব তাড়াতাড়ি বিয়ে করছি। রাজ মুচকি এসে বলল, আচ্ছা। আর হ্যাঁ, এই নে তোর চুক্তির 10 লক্ষ টাকা। আমি না দিলেও কিছু করতে পারতি না, বাট তোর মতো ফকির না, তাই দিয়ে দিলাম। এগুলো নিয়ে সারা জীবন পতিতালয়ে কাটিয়ে দিতে পারবি। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আর হ্যাঁ ম্যাম, যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমি না। একদিন সব সত্য প্রকাশিত হবে। সেদিন হয়তো রাজ নামক আমিটাকে ছুঁয়ে দেখতে পারবেন না। একটা কথা বলছি, হাসিব ছেলেটা ভালো না। অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। অদিতি রাজের কথা শুনে ঠাস করে চড় লাগিয়ে দিয়ে বলল, তোর এত বড় সাহস! আমার ভালোবাসার নামে মিথ্যা কথা বলস? নিজের মতো সবাইকে ভাবিস? রাজ আর কিছু বলল না। বাসা থেকে বের হওয়ার আগেই অদিতি বাবার সাথে দেখা করে বাড়ি থেকে বের হয়ে পড়ল। রাজ বাসা থেকে বের হতেই অদিতি হাসিবকে ফোন দিয়ে বলল যে রাজ ডিভোর্স দিয়ে দিচ্ছি। হাসিব কথাটা শুনেই বলল, সুইটহার্ট, আমরা তাহলে খুব তাড়াতাড়ি বিয়েটা করে নিচ্ছি। তুমি সন্ধ্যায় এসে এসে পার্টিতে যাব। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। এদিকে অদিতি অফিসের কাছে সিঙ্গাপুরে যায়। সেখান থেকে আসার সময় হাসিবের জন্য একটা দামি ঘড়ি কিনে নিয়ে আসে। আর সেটা সারপ্রাইজ হিসেবে দেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে সরাসরি হাসিবের বাসায় চলে যায়। হাসিবের রুমে যেতে অদিতি মেয়েলি কণ্ঠ শুনতে পাই। অদিতি রুমের জানালাতে তাকাতেই চমকে যায়। হাসিবের একটা মেয়ে, দুইজন অশ্লীল কর্মকাণ্ডে ব্যস্ত। এক পর্যায়ে মেয়েটা বলল, আচ্ছা বেবি, অদিতি মেয়েটাকে বিয়ে করছো কবে? এই তো কয়েকদিনের মাঝেই। জানো কত কষ্ট করে পটাতে এসেছে শালিকাকে? কত কষ্টে যে বেবিটাকে নষ্ট করেছি। যদি বেবি নষ্ট করার সম্পূর্ণ ক্রেডিট তোমার। তাছাড়া তার স্বামীর আজকে বানিয়েছি চরিত্রহীন। সাথীকে দিয়ে প্ল্যান করে অফিস থেকে বের করেছি। ডিভোর্স পর্যন্ত করিয়ে দিয়েছি। আহারে বেচারা, এখন শুধু বিয়েটা করতে দাও, তারপর সব সম্পত্তির তোমার আমার। জানো, মেয়েটা হাসিবকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমার বরটা এত জিনিয়াস, এটা জানা ছিল না। হাসিব মুখে কথা শুনে অয়তে ফ্লোরে বসে পড়ল। তার চিৎকার দিয়ে কান্না আসছে। চিন্তা করো না, এই মাসে বিয়েটা সম্পন্ন করব। ওরে আমার বাবুটা, বুকে আসো। দুইজন নিজেদের শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত। অদিতি এসব দেখে বুঝতে বাকি রইল না হাসিব আর সম্পত্তির জন্য এসব করছে। আর তার সন্তানটা রাজ নয়, হাসিব কুকুরটা নষ্ট করছে। অদিতি বুক ফেটে কান্না আসছে। অদিতি হাসিবের বাসা থেকে সোজা তার বাসায় এসে পড়ে। বাসের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে কান্না করতে লাগে আর ভাবতে লাগে, রাজ প্রায় একটা বছর তার সাথে থেকেও একটাবারও শুয়ে দেখনি। আর সে কিনা রাজকে কত অপমান করছে। রাজ ঠিকই বলেছিল হাসিব ভালো না। তার কথা বিশ্বাস না করে কি যে ভুলটাই না করতে গিয়েছিল। কিছুক্ষণ পর অদিতি তার রুম থেকে বের হতেই কাজের মেয়েটা বলল, এদিকে অদিতির বাবার অসুস্থতা বাড়তেই থাকে। হসপিটাল থেকে নিয়ে যায়। ডাক্তার অদিতির বাবাকে দেখে বলে, ম্যাডাম, আপনার বাবা অবস্থা বেশি ভালো না, আপনি বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যান, সেখানে চিকিৎসা অনেক ভালো। শুনেছি পরশু বিদেশ থেকে ডাক্তার আসবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। অদিতি যখন ডাক্তার রায়হানকে রুম থেকে বের হতেই একটা নার্স এসে বলল, আপু, কয়েকদিন আগে আপনি আপনার হাজব্যান্ডে এই হসপিটালে নিয়ে আসছিলেন না? হ্যাঁ, কেন? কি হয়েছে? আপু, আপনি অনেক ভাগ্যবান। বর্তমানে খুব কম সময়ে আপনার মতো স্বামী পাই। লোকটা সারা রাত একবারও ঘুমায়নি। কত কেয়ার করছে আপনার জন্য। আপনার জন্য নামাজ পড়ে দোয়া করছে। আপু, দোয়া করবেন আমার বরটাও যেন আপনার বরের মতো ভালো হয়। অদিতি নার্সকে আর কিছু বলল না। বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। বারবার চোখের সামনে রাজার চেহারাটা ভেসে উঠছে। হঠাৎ কেন এমন লাগছে? অদিতি বারবার রাজার নাম্বারে ফোন দিতে লাগলো, কিন্তু বারবার ফোনটা সুইচ অফ দেখাতে লাগলো। অদিতি কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে তার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলেছে। সেদিন রাতে আর ঘুমাতে পারলো না। সারা রাত শুধু
রাজের কথাই মাথায় আসছিল। অদিতি বুঝতে পারছে না তার কেন এমন লাগছে। সে কি রাজকে ভালোবেসে ফেললো, নাকি সে কি ভাবছে? পরের দিন কারো দরজায় নক করার শব্দে অদিতি ঘুম ভেঙে যায়। অদিতি মনে করছে রাজ আসছে। অদিতি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে হাসিব দাঁড়িয়েছে। অদিতি দেখে হাসিব বলল, সুইটার, তোমার ফোন অফ পাচ্ছি। জানো কত টেনশন হচ্ছিল আমার? তুমি কাল একটিবার ফোন দাওনি। তুমি দেশে আসছো, একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? অদিতি ঠাস করে হাসিবের গালে চড় বসিয়ে দিয়ে বলল, লুচ্চা, তোর লজ্জা করে না আমাকে সুইটার ডাকতে? রাজ আমার স্বামী, চরিত্রহীন নয়। চরিত্রহীন তুই। তোর জন্য রাজকে ভুল বুঝেছি আমি। কি বলছো সব? অদিতি, আমি তোমাকে ভালোবাসি। কুত্তা, তোর অপবিত্র মুখে আমার নাম নিবি না। প্লিজ, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। অদিতি প্লিজ বিলিভ করো, তুমি আমাকে ভুল বুঝছো। এই, তুই যাবি নাকি জুতার বাড়ি দিব? এই দারোয়ান, এইসব ছোট লোক ঢোকে কেমনে? বের করে দাও। দারোয়ান হাসিবকে বের করে দেয়। অদিতি রুমে গিয়ে আবারও কাঁদতে থাকে। রাজকে একটা ছবিও নেই, নেই কোনো পরিচয়। কি করে খুঁজবে, বের করবে? রাজ কি তাকে ক্ষমা করবে কখনো? হসপিটাল থেকে ফোন আসলে অদিতি তার বাবাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে অ্যাডমিট করে। যখন বেরোচ্ছে তখনই হয়তো রুমে রাজকে ঢুকতে দেখে অদিতি চমকে যায়। রাজকে এভাবে দেখতে পেয়ে সে ভাবতেও পারেনি। অদিতি রাজকে দেখে দৌড়ে সেই রুমে যায়। রাজকে কিছু বলতে না দিয়েই রাজকে জড়িয়ে ধরে বলে, রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ম্যাডাম এসব কি হচ্ছে? সবাই দেখছে, প্লিজ ছাড়েন আমাকে। না, ছাড়বো না। আগে বলো, আমাকে ক্ষমা করেছো? আর স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে না, কাকে জড়িয়ে ধরবে? তুমি আমার স্ত্রী নও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজ, আমি ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলেছি। তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে একটু জায়গা দাও আমায়। রাজ অদিতিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আশ্চর্য, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার স্ত্রী আছে, এই যে আমার স্ত্রী। কথাকে দেখিয়ে দিয়ে কথা রাজার সাথে অদিতির দিকে অসহায় দৃষ্টি তাকিয়ে আছে। কি বলছো এসব রাজ? তোমার স্ত্রী আছে? হ্যাঁ অদিতি, আমার স্ত্রী মেয়ে সবই আছে। এই যে আমার কলিজা, আমাদের কলিজার টুকরো রাজ। রাজ প্লিজ, আমাকে কলিজা বলবে না? আল্লাহ, এমন দিন দেখার আগে আমাকে নিয়ে নিল না কেন? তুমি আরেকটা বিয়ে করেছো আমি অসুস্থ বলে? তুমি একবার বলতে পারতে, ও কলিজা, আমাকে নিজ হাতে গলা টিপে মেরে ফেলতে। আর আমি বাঁচতে চাই না। কথা প্লিজ কান্না করো না। তুমি প্লিজ আমাকে ছুঁয়ো না। আমার কেউ নেই। আমি আর বাঁচতে চাই না। আল্লাহ আমাকে নেয় না কেন? কি অপরাধ করেছিলাম যে এমন দিন দেখতে হবে আমার? কথা প্লিজ চুপ করো। কি চুপ করব? আমার কলেজাটা ফেটে যাচ্ছে। রাজ, তুমি স্ত্রী সন্তান রেখেও আমাকে কেন বিয়ে করেছিলে? তোমাকে ভালো মনে করেছিলাম। কথা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বাঁচাতেই সব করছি। তাহলে শোনো, যখন ডাক্তার বলে দিল তোমার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা লাগবে, তাহলে তা বাঁচলেও বাঁচতে পারো, তখন সদ্য চাকরিতে ঢুকেছি। হাতে পকেটে খরচের টাকাও নেই। এর আগে যে সঞ্চয় ছিল সব শেষ। অফিসে নতুন ঢুকতেই লোনের অ্যাপ্লাই করছিলাম, কিন্তু লোন দেয় অফিসে কম করে হলেও 3 মাস থাকার পর। কিন্তু আমরা 2 মাসও হয়নি। চোখে মুখে অন্ধকার দেখছিলাম। এদিকে তোমার অবস্থাও দিন দিন অনেক খারাপ হতে যাচ্ছিল। আমার কিছুই করার ছিল না। নামাজে পড়ে শুধু আল্লাহর কাছে কাঁদতাম যে আল্লাহ আমাকে আলোর পথ দেখান। কারণ হাসপাতালে যখনই তোমার মলিন মুখটা দেখতাম তখন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। তুমি যে আমার জীবন ছিলে। এদিকে ডাক্তার বলে দিল তোমার বাসায় নিয়ে এসে পড়তে, যদি টাকা লাগাতে পারি। ঠিক এমন সময় অদিতি ম্যাডামের বিয়ে ঠিক হয়। বিয়ের দ্বিতীয় দিনই অদিতি ম্যাডাম বর অ্যাক্সিডেন্টে মারা যায়। আর অদিতি ম্যাডাম সেদিন সেন্সলেস হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার অদিতি ম্যাডামকে দেখে বলে, অদিতি ম্যাডাম অন্তঃসত্ত্বা। আর তাই ম্যাডামের বাবা তার মান সম্মান রক্ষার্থে আমার সরলতার সুযোগ নেয়। কেন সেই দিন স্যার অদিতিকে নিয়ে হাসপাতালে আসে, সেদিন আমার কথা জানতে পারে। সে আমার স্ত্রীকে বাঁচার টাকার দরকার, তাই সে আমাকে বলে দিয়ে তোমার চিকিৎসা সব টাকা ছাড় দিবে যদি আমি আমার কথার মতো বিয়ে করি তোমাকে বাঁচাতে। এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। কি করবো, বড্ড বেশি ভালোবাসি তোমায়। রাজ, আমি এ জীবন চাই না। আমি তোমার হয়ে একদিন বেঁচে থাকতে পারলেও খুশি।
তোমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না। তুমি একটিবার আমাকে বলতেও পারলে না। খুব বেশি পর নাকি আমি? কেন করলে এমন? তুমি জানো না আমি মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাই না, কিন্তু তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি যে আমার স্পন্দন। কথা প্লিজ, কান্না করো না। আমি তোমার অধিকার কাউকে দেইনি, আর কোনোদিন দিবও না। আমি অদিতিকে ছুঁয়েও দেখিনি। আর ম্যাম, ক্ষমা করবেন, আপনার কাছ থেকে জোর করে টাকা আদায় করেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না, কেননা স্যার অসুস্থ, কথাকে বাঁচাতে এছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। আরেকটা কথা ম্যাম, গরিব হতে পারি, চরিত্রহীন নয়, কারণ আমার মতো গরিবদের চরিত্রটাই সব। আপনি না বলছেন আমি প্রতিদিন রাত কাটাই, সেদিন আপনার প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমি যতদিন দেরি করে বাসে ফিরেছি ততদিন আমার স্ত্রীর পাশে ছিলাম। আমার স্ত্রীকে বাঁচাতে আমি জীবন দিতেও পারি। ক্ষমা করবেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দিব না। অদ্রি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখের পানি হয়ে টুপটাপ করে পড়ছে। কোনো স্বামী তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে, তার যেন বিশ্বাস হচ্ছে না। বুকের ভেতরটা সুপ্ত ভালোবাসাটা নদীর চরের মতো জেগে উঠছে। খুব করে ইচ্ছে করছে রাজকে একেবারের জন্য জড়িয়ে ধরে ভালোবাসি বলতে, কিন্তু এখন আর সে অধিকারটা নেই। রাজ করা অপমানগুলো চোখের সামনে ভেসে উঠছে। এদিক কথায় কেঁদেই চলেছে। রাজ বারবার বলছে, এই কথা, কান্না করো না প্লিজ। কথা তবুও থামছে না, ফুপে ফুপে কাঁদছে। রাজ কথার চোখের পানি মুছে দিয়ে বলল, কথা চিৎকার দিয়ে বলে উঠল, প্লিজ, তুমি আমাকে ছুঁয়ো না। এত ভালোবাসো কেন আমায়? কেন নিজের এভাবে কষ্ট দাও? ও জীবন, কষ্ট দাও কেন এভাবে নিজেকে? এতটা ভালোবাসো কেন আমায়? মরে তো যাব, এত ভালোবাসা রেখে মরতে যে আমার কষ্ট হবে জানো। এখন খুব ইচ্ছে করে বাঁচতে, মন চাই তোমাকে নিয়ে যদি আরো বাঁচতে পারতাম, কিন্তু আমি জানি আমি বাঁচবো না। রাজ কথা বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, একদম চুপ, কোনো কথা বলবে না। মরার কথা কেন বলো? তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার বেঁচে থাকা চাই তোমাকে ঘিরে। আর কখনো মরার কথা বলবে না। কথা রাজের বুকে ফুপিয়ে কেটে যাচ্ছে। কথার চোখের পানিতে রাজের শার্ট ভিজে যাচ্ছে, তবুও কথা কান্না থামাচ্ছে না। কথা, কলেজে আমার, কান্না করো না প্লিজ। রাজ, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। আমার খুব কষ্ট হচ্ছে, মাথাটা ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে মাথার উপর কেউ ট্রাক চালিয়ে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে রাজ, প্লিজ আমাকে শক্ত করে ধরো, আমার ভয় হচ্ছে। কথা প্লিজ, কান্না করে না, তোমার কিচ্ছু হবে না। হঠাৎ তারা বুঝতে পারলো কথার কথা বলছে না। এই কথা, কলেজে আমার, কি হলো, কথা বলো। কথা প্লিজ, কথা বলো। এমন সময় ডাক্তার সাবিয়া রুমে এসে তার পাল চেক করে বললো, যা ভেবেছিলাম তা হয়েছে। কথা আর হয়তো বাঁচবে না। আমরা কোনটা করব? এদিকে কিডনি প্রায় যে একটা ভালো ছিল সেটাও নষ্টের পথে, আর অন্যদিকে ব্রেন টিউমারটা বড় হতে হতে মারাত্মক পর্যায়ে আসছে। ডক্টর প্লিজ, আমার কলেজের টুকরোকে বাঁচান। রাজ, আমাদের হাতে কিছু করার নেই। হয়তো দেখা যাবে অপারেশন থিয়েটারেই, তাই অপারেশন না করাই বেটার। যদি কিডনি প্রবলেম না থাকতো তাহলে হয়তো একটা চান্স নেওয়া যেত। এদিকে রাইসা কাঁদতে লাগলো। কোনো রকমে কান্না থামানো যাচ্ছে না। রাজ রাইসাকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। রাজ, রাইসাকে দাও আমার কোলে। অদিতি রাইসাকে কোলে নিয়ে গালে গালে চুমু দিতে লাগলো। এই বলে বুকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। রাইসা অদিতিকে কোলে নিয়ে কান্না থামিয়ে দেয়। আমুটা কাঁদে না, তোমার মমের কিচ্ছু হবে না। রাজ, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। আর হ্যাঁ রাজ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। হয়তো তোমার আর কথা আপুর মতো ভালোবাসতে পারি না। জানো রাজ, ভালোবাসা বলতে কি সেটা তোমার সাথে পরিচয় হওয়ার আগে জানতাম। ভালোবাসাকে নোংরামের পর্যায়ে নিয়ে গিয়েছিলাম। মেঘের সাথে যা হয়েছে তাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কি সেটা তোমার কাছ থেকে শিখেছি। একটা মানুষ নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য কতটা ত্যাগ, কতটা অপমানিত হতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না। তোমাকে কত অপমান করেছি, কোনোদিন কোনো অপমানের জবাব দাওনি। তুমি চাইলেই আমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতে। একই ছাদের নিচে থেকেও কোনোদিন সে সুযোগ গ্রহণ করনি। আমি কত কথাই না বলেছি তোমাকে। আমি সত্যি তোমাকে না বুঝে কষ্ট দিয়েছি। হাসিবের জন্য তোমাকে ভুল বুঝেছি, তারপরও কোনো প্রতিবাদ করনি। রাজ, আমি সত্যি তোমার সাথে খুব অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অদিতি, কি বলছো এসব?
আমি কিছু মনে করিনি। রাজ, তোমার আর কথা আপুর পাশে আছি ইনশাল্লাহ। কথা আপুর কিছু হবে না। আমি এখন আসি। এদিকে 2 দিন পর কথাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাই, রাজ অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অদিতি রাইসাকে নিয়ে বসে আছে। প্রায় 2 ঘন্টা অপারেশন শেষে ডাক্তার ম্যাকলান আর সাবিয়া বের হয়ে রাজ দৌড়ে সাবিয়ার কাছে গিয়ে বলে, ম্যাম, কথা কেমন আছে? ডাক্তার সাবিয়া মুচকি হেসে বলল, অপারেশন সাকসেসফুল, কোনো চিন্তা করবেন না। সত্যি বলছেন? সত্যি বলছি। বাট একটা সমস্যা, কথার কিডনি যদি মাসখানেকের মাঝে ম্যানেজ না করতে পারেন, তাহলে হয়তো আমাদের হাতে কিছু করা থাকবে না। আর ও নেগেটিভ গ্রুপের কিডনি পাওয়া যায় না। রাজ চেয়ারে বসে পড়ল। আল্লাহ এক বিপদ শেষ না করতে আর একটা বিপদ এসে হানা দিচ্ছে। পিছন থেকে অদিতি রাজের কাঁধে হাত দিয়ে বলল, রাজ, কান্না করো না, আমি সব শুনছি। যত টাকা লাগে কথা আপুর কিডনি ম্যানেজ করব। তুমি বরং শুক্রিয়া আদায় করো, আপুর ব্রেন টিউমারের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। অদিতি, তুমি সত্যি আমাদের জন্য অনেক কিছু করলে। আরে না, তেমন কিছুই না। তোমাদের ভালোবাসার কাছে এসব কিছু না। সন্ধ্যায় কথার জ্ঞান ফিরল। কথার জ্ঞান ফিরতে নার্সকে বলে, আপু, রাজ কোথায়? ওকে একটু আসতে বলেন। রাজ নার্সের কথার কাছে জ্ঞান ফেরার পর কথার কেবিনে গিয়ে তার পাশে বসে। কথা রাজার দিকে তাকিয়ে চমকে যায়। এই তুমি কাঁদছো পাগলি? আমি কি জানি আমার পাগলিটা কাঁদছে? আর কাঁদবে না, আমার কিচ্ছু হবে না, এবার হাসো। রাজ কথার মুখে এমন কথা শুনে হেসে দিল। এদিকে সপ্তাহখানেকের মাঝে অনেকটা সুস্থ হয়েছে কথা, কিন্তু বিপত্তি বাজে তখনই দিনের পর দিন কিডনির সমস্যা বাড়তে থাকে। পেটের বাম সাইডে অসহনীয় ব্যথা, হঠাৎ ব্যথা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাওয়া। মনে হচ্ছে কথার দিকে দিন ফুরিয়ে যাচ্ছে। কথার অবস্থা দিন পর দিন খারাপের দিকে যাচ্ছিল। রাজ কথার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এমন সময় কথা বলল, রাজ, কলেজে আমার, আমাকে একটু বুকে নেবে? আমাকে একটু বুকে নেবে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি আর হয়তো বাঁচবো না। কলেজা, নাও না একটু বুকে। রাজ কথাকে তার বুকের সাথে জড়িয়ে নেয়। কথার চোখের পানি রাজের শার্ট ভিজে যাচ্ছে। রাজ কথার কপালে চুমু দিয়ে বলল, তুমি প্লিজ কান্না করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয়। কলেজা, আমি সত্যি হয়তো বাঁচবো না, আমার না খুব কষ্ট হচ্ছে। আমাদের রাইসাকে কখনো কষ্ট দিও না। কি বলছো তুমি? এই কথা কথা বলো। কথা আর কথা বলছে না। রাজ ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার সাবিয়া কথাকে দেখে বলল, থেরাপি দিতে হবে, অবস্থা ভালো না। এদিকে কিডনিও ম্যানেজ করা গেল না। রাজ, প্লিজ কিছু একটা করো। রাজ অদিতিকে ফোন দিল। অদিতি বলল, তুমি চিন্তা করো না, আমি হসপিটালে আসি। অদিতি গাড়ি করে হসপিটালে আসার সময় পিছন থেকে একটা ট্রাক এসে অদিতিকে ধাক্কা দেয়। মুহূর্তে গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাস্তার লোকের অদিতিকে ফোন করে যায় অদিতি অ্যাক্সিডেন্ট করছে। রাজ হসপিটালে নিয়ে আসতে বলে। অদিতিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। প্রায় 12 ঘন্টা পর অদিতির জ্ঞান ফিরে আসে। রাজ অদিতির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? অনেকটা ভালো। জানো রাজ, যখন অ্যাক্সিডেন্ট হয় তখনই মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম তোমার সাথে যেন একেবারের জন্য কথা বলতে পারি। রাজ, আমার সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়েছি। তুমি আমার অসুস্থ বাবাটাকে দেখো। আমার যে কন্ডিশন, ডক্টর বলছে আমি বাঁচব না। আর আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। ডক্টরকে বলেছি আমার কিডনি দুটো যেন কথা আপুকে দিয়ে দেয়। কি বলছে সব? তুমি কোনো কথা বলো না। আমার শেষ একটা অনুরোধ রাখবে? হ্যাঁ বলো। মরার পর তুমি আমাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিও। আর আল্লাহ যদি জান্নাত দেয়, সে জান্নাতে আমাকে পাশে রেখো। কি বলছে সব? রাজ, প্লিজ কথা দাও। আচ্ছা, কথা দিলাম। অদিতি ডাক্তারকে বলল তার আর কথার অপারেশন করতে। যথারীতি অদিতির কিডনির কথা শুনে প্রতিস্থাপন করা হলো। প্রায় 3 ঘন্টা পর সাবিয়া অপারেশন থিয়েটার থেকে বের হতে রাজকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, অদিতি কেমন আছে? ডাক্তার সাবিয়া মাথাটা নিচু করে বলল, মিস্টার রাজ, সরি, আমাদের কিছু করার ছিল না। অপারেশন থিয়েটারে অদিতি মারা যায়। ভেবেছিলাম একটা কিডনি প্রতিস্থাপন করব, যেন দুজনে বেঁচে থাকে।
কিন্তু অদিতির মাথার আঘাতটা গুরুতর ছিল। আর হ্যাঁ, কথার অপারেশন সাকসেসফুল হয়েছে। ইনশাল্লাহ কথা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। রাজার হাঁটু গেড়ে মা হাসপাতালে বসে পড়ল। চোখের পানি বাদ মানছে না। রাজ চোখের পানি মুছতে মুছতে বলল, ম্যাডাম, অদিতিকে দেখতে যেতে পারি? রাজ অদিতির সামনে গিয়ে চমকে গেল। মুখটা সাদা কাপড়ে ঢাকা। সাদা কাপড়টা সরানোর শক্তি পাচ্ছে না সে। নার্সের সাদা কাপড়টা সরিয়ে দিতেই রাজের বুকের ভিতরটা স্যাত করে উঠল। কানের কাছে বারবার অদিতির শেষ কথাটা বাজতে লাগলো। রাজ চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এদিকে অদিতির দাপন শেষে রাজ হসপিটালে জানতে পারলো কথার জ্ঞান ফিরেছে। রাজ রাইসাকে কোলে নিয়ে এক পা দুপো করে কথার সামনে যেতেই কথা কান্না জড়িয়ে কণ্ঠে বলল, রাজ, আমার বোনটাকে দেখবো। রাজ খানিকটা অবাক হয়ে বলল, তোমার তো কোনো বোন নেই। কে বলেছে আমার বোন নেই? অদিতি আমার বোন। যে বোন আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে। জানো রাজ, অদিতি মরেনি। সে আমাদের কলিজার টুকরার মাঝে বেঁচে থাকবে। আজ থেকে আমাদের রাইসার নাম অদিতিয়া জাহান রাইসা। রাজ কথার কপালে চুমু দিয়ে বলল, অদিতি আজ থেকে আমাদের রাইসের মাঝে বেঁচে থাকবে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।